আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়িমুখী মানুষের স্রোত। বগুড়ায় ট্রেন দুর্ঘটনার 22 ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক। কাতারে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা, আবার হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র উড়িয়ে দিতে ট্রাম্পের হুমকি। পঞ্চগড়ে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগে বিশিষ্টজন সহ সর্বস্তরের প্রশংসা। এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে দিন দিন কমছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে মানুষের ভিড়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন জাকিয়া আক্তার। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জাকিয়া, সদরঘাট লঞ্চ টার্মিনালের এখনকার অবস্থা কেমন আমাদের জানান। ধন্যবাদ সোহেদ। একদম শেষ মুহূর্তে এসে ঘরমুখ মানুষের যে চাপ আমরা বাস ট্রেনে দেখেছি, ট্রেন স্টেশনে দেখেছি, সেই চাপটি আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালগামী একটি লঞ্চের সামনে, যেখানে আমরা দেখছি লঞ্চটি জাস্ট ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যে মানুষের একটি উপচে পড়ার একটা জনস্রোত, এবং সেই জনস্রোত পুরো লঞ্চ ভরে গিয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নৌ অধিদপ্তর এবং এখানে বিআইডব্লিউটিও যেই জিনিসটি মানে যেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে বাড়তি কোনো লোকজন নিয়ে যাত্রী নিয়ে যাতে লঞ্চ না যেতে পারে, সেক্ষেত্রে লঞ্চ ভরার সঙ্গে সঙ্গে যাতে তারা লঞ্চটি ছেড়ে দেয়, এবং সেটি তারা খুব গুরুত্বর সঙ্গে তদারকি করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এর আগে বরগুনা জাস্ট ভরেছে এবং লঞ্চটি তারা ছাড়তে বাধ্য করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের এই লঞ্চটিও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ভরার সঙ্গে সঙ্গে। আর বিভিন্ন কিছু রুটের আসলে লঞ্চ নেই যেগুলো ওই অঞ্চলে রয়ে গেছে, সেই অঞ্চলের লোকজন যাতে নির্বিঘ্নে যেতে পারে তাদের জন্য বরিশাল বা বরগুনার এই লঞ্চগুলোতে যাতে যারা যেতে পারে সেজন্য একটি তারা ব্যবস্থা করেছে। আর গতকাল যেই লঞ্চ টার্মিনালে যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনার পরপরই আসলে খুব তদারকি এবং তোড়জোড় চলছে, সব দিকে ব্যবস্থাপনা আমরা দেখতে পেয়েছি, এবং ম্যাজিস্ট্রেট প্রতিটি লঞ্চে লঞ্চে গিয়ে আসলে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এর আগে কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন লঞ্চ টার্মিনাল পরিদর্শন করতে, এবং তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। যাত্রীরা কিছুটা মানে অব্যবস্থাপনার কথা বললেও লঞ্চ মালিকরা বলছেন তারা সর্বোত্তক চেষ্টা করছেন যাতে এই ঘরমুখ মানুষদের যাতে তারা নিরাপদে তাদের বাড়ি ফেরাতে পারেন। সোহেল, ধন্যবাদ আপনাকে জাকিয়া। প্রায় 22 ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল 11টার দিকে বগুড়া 3 আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া জেলার প্রশাসক ও পুলিশ সুপার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার দুপুর 2টার দিকে ঢাকা থেকে যাওয়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের 100-এরও বেশি যাত্রী আহত হন। ঈদযাত্রার শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন অনেকেই। মাদারীপুরে বাস ট্রাক সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকার কারণে এলেঙ্গা সহ কিছু এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। বৃহস্পতিবার রাত থেকেই ওই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি। মির্জাপুর, করটিয়া বাইপাস ও টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর, রাবনা ও এলেঙ্গা এলাকায় যানবাহনের চাপ বেশি। ঢাকা থেকে টাঙ্গাইলে আসতে যেখানে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, সেখানে এখন সময় লাগছে 5 থেকে 7 ঘন্টা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় 23টি জেলার 98টি রুটের পরিবহন চলাচল করে।
পবিত্র ঈদ উল ফিতরে রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় একসঙ্গে নামাজ আদায় করবেন প্রায় 40,000 মুসল্লি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ইবাদত নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া কিছু না আনতে অনুরোধও জানানো হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগর জুড়ে ঈদের আমেজ। জাতীয় ঈদগাহকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। এবার জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ইতোমধ্যে সাউন্ড সিস্টেম, ফ্যান, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্ব, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এই জামাতে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সৃষ্ট তীব্র ধোঁয়ায় 2 জন মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চৌধুরী ফরিদ। ফরিদ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ সোহেল, ফয়সাল, আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার টেরিবাজারের মুখে হলো কেবি অর্কিড প্লাজা। এই অর্কিড প্লাজা এখানে 4 তলা পর্যন্ত মার্কেট, এর উপরে রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া। 4 তলার মধ্যেই যে ওয়েস্টার্ন টেইলার্সে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল 9:30টার দিকে। এরপরে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে এখানে অনেক তৈরি পোশাক সামগ্রী ছিল, পার্শ্ববর্তী অনেক ব্যবসা প্রতিষ্ঠানের যে তাদের পণ্য সামগ্রী ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস এসেছে 4 তলায় তারা আগুন নেভাতে। এখানে যারা কর্মচারী ছিল তারা প্রায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তারা উপর দিকে উঠতে থাকে, উপর দিকে উঠে গিয়ে তারা এক জায়গায় আটকে পড়ে। আটকা পড়া থেকে পরবর্তীতে উদ্ধার করে তাদেরকে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে 2 জনের মৃত্যু হয়। আরও 3 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিস এই মুহূর্তে সব আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ইতিমধ্যে খবর পেয়ে এই অঞ্চলের সংসদ সদস্য আবু সুফিয়ান তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তিনি যারা অনেক ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের নগদ টাকা, লক্ষ লক্ষ টাকার নগদ টাকা পুড়ে গেছে, তাদের সান্ত্বনা দিয়েছেন। আরও খবর পেয়ে
চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই মুহূর্তে তিনি আসছেন। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করতেছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি, এখানে অনেক ব্যবসায়ী তারা জড়ো হয়েছেন, তারা সান্ত্বনা দিচ্ছেন। যিনি বিশেষ করে নগদ 10 লক্ষ টাকা যে ওয়েস্টার্ন ট্রেলার্সের মালিকের নগদ টাকা পুড়ে গেছে এবং আরো যারা পার্শ্ববর্তী 5টি দোকানের প্রতিষ্ঠানের নগদ টাকা। ফরিদ, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের দিন সকাল 8টায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে সকাল 10টা থেকে দেশের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই কর্মসূচি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে বাসায় থেকে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। আটটার সময় উনি জাতীয় ঈদগাহে মহামান্য রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। তারপরে আপনার ওখান থেকে এখানে আসবেন 10টায় প্রোগ্রাম। 10টায় এখানে প্রোগ্রাম হবে। এখানে একটি ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য দেশি বিদেশি গেস্ট থাকবেন, তাদের ফ্যামিলি থাকবে, তারপরে আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে, তারপরে আপনার দেশের বরেণ্য ব্যক্তিত্ব থাকবেন, শিল্পী সাহিত্যিক ওনারা থাকবেন। রাষ্ট্রীয় কাজ আছেই তো, তারপরে একজন প্রধানমন্ত্রী যে কাজগুলো সেগুলো তো করছেই। আবার অনেক ফাইলও দেখেছেন কালকে। রোড অ্যাক্সিডেন্টে মানে বগুড়ায় একটা বাচ্চা খুব গুরুতর আহত হয়, মাথায় আঘাত পান, তাকে দ্রুত ঢাকায় নিতে হবে। ওই মানে এই জন্য উনি একজন প্রধানমন্ত্রী হয়ে ওখানে মানে ডিসি যে আছেন মানে জেলা প্রশাসকের সাথে কথা বলছেন। এবারে ইরান যুদ্ধের 20তম দিন। কাতারে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। কাতারে আবার হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র দক্ষিণ পার্স পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন। কংগ্রেসের এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড বলেছেন, নেতৃত্ব ও সামরিক সক্ষমতার ওপর আক্রমণের কারণে ইরানের শাসন ব্যবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানকে আসন্ন হুমকি হিসেবে দেখেছিলেন কিনা কংগ্রেসের এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের প্রশ্নটি এড়িয়ে গিয়ে গাবার্ড বলেন, কোনটি আসন্ন হুমকি এবং কোনটি নয় তা একমাত্র প্রেসিডেন্টই নির্ধারণ করতে পারেন। গাবার্ড বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের সামরিক সক্ষমতার বেশিরভাগই ধ্বংস করে দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যার পর এবার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, ইরানের বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। সামনে গুরুত্বপূর্ণ চমক অপেক্ষা করছে বলেও জানান তিনি। এই হত্যাকাণ্ডকে অন্যায় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে লারিজানি ও অন্য কর্মকর্তাদের জানাজায় হাজারো মানুষ অংশ নেয়, যেখানে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও জোরালো হয়ে ওঠে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় ইরান আবার হামলা চালালে দেশটির পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে ওই হামলায় তাদের পার্ল জিটিএল বা গ্যাস তরলীকরণ স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তেহরানের বিপক্ষে সম্মিলিত সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনয় শিল্পী ও রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ শামস সুমনের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 1টার দিকে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি রাজশাহীতে পৌঁছায়। লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নেন তার স্বজন, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা। পরে তাকে হেতমখানা কবরস্থানে দাফন করা হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণ সহ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে 2 দশকের ধারাবাহিকতায় এই বছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণটা আসছে আমাদের সবার জন্য আমি পাইছি, আমি খুব আনন্দিত। আমার ঈদটা খুব ভালো যাবে, খুব হবে সুন্দর। ঈদ উপলক্ষে আমাদের যে ইয়েটা পাইলাম, এটা আমরা খুব খুশি। যারা দিচ্ছে তাদের জন্য আমি দোয়া করতেছি। আমার প্রতিবন্ধী মেয়েটার জন্য আপনারা দিচ্ছেন, আমি অনেক খুশি। যে পণ্যটা পাইছি, এই পণ্যটা পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশি এলাকায় 2 শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন এই ঈদ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করছে, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো কাজের মধ্যে। এবং যারা এখানে পাচ্ছে অসহায় মানুষগুলো, আমি মনে করি তারা সানন্দে এই সামগ্রী পাওয়ার পর ঈদ উদযাপন করতে পারবে। তো এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকুক, সেটা প্রত্যাশা করি। সুবিধাবঞ্চিত একটি জনপদে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগ ঈদের খুশি ভাগাভাগি যে কথাটা, এটার মধ্যেই ট্রাই ফাউন্ডেশনের যেই মানুষের জন্য কাজ করার যে উদ্যোগটা, সেটা প্রতিফলিত হয়। আমরা চাই ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড়ের মতো জেলায় ওনাদের কার্যক্রম আরও বিস্তৃতি করবে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য, জীবন জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদী, সর্বোপরি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গাছ, নদী, পাহাড়সহ প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ রোপণে উৎসাহ দিয়েছেন। মাজারসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাসিম সহ বিভিন্ন প্রাণীর সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়েছে সনাতন ধর্মে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বসবাসরত বেশিরভাগ বাঙালিরাই এখন নিজ নিজ আঙিনায় নিয়মিত কৃষির চর্চা করেন, যার মাধ্যমে দূর দেশে থেকেও তারা দেশের মাটি, ফল, ফসল আর সংস্কৃতির সঙ্গে গড়ে তোলেন এক অদৃশ্য বন্ধন। এমনি এক প্রবাসী বাঙালির আঙিনা কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার নিউ ইয়র্কে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন দুলাল বেহুদু আর আসিয়া আক্তার দম্পতি। বাড়ির ফাঁকা জায়গায় তারা গড়েছেন বিচিত্র সবজি, ফুল আর শৌখিন উদ্ভিদে সাজানো আঙিনা কৃষি, যা তাদের প্রবাস জীবনেও এনে দিয়েছে স্বদেশের স্বাদ। প্রথমবার যে গার্ডেন করি মূলত আমি চায়না থেকে চারা আনাইছি, যেটা আগের দিনে মানে বিগিনিং এত ইজি ছিল না গাছগুলি আনা আর কি, চায়না থেকে আনা হয়েছে। কিন্তু এখন তো অ্যাভেলেবল পাওয়া যায়, বিশেষ করে জ্যাকসন হাইড, আমরা নিউ ইয়র্কে থাকি, সব ধরনের চারা। এই মরিচটা খুবই স্পাইসি, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। পুঁই শাকটা খুব ইজিলি নিউ ইয়র্কে হয়, দাদা মাশাআল্লাহ। এইটা আমাদের বিলাতি ধনেপাতা। উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়েও তারা ভাগাভাগি করেন প্রতিবেশীদের সঙ্গে। আমাদের ছোট পরিবার, আমাদের কত সবজি লাগে না, অতিরিক্ত সবজি যা হয় আমাদের কমিউনিটি বন্ধু বান্ধব যারা আছে নিউ ইয়র্কে তাদেরকে, তারা খুব আনন্দ পায়। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তারা পৌঁছে দিতে পারছেন দেশের ফল ফসল, কৃষি সংস্কৃতি আর শেকড়ের গল্প। শাইখ সিরাজ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে নিউক্যাসলকে হারিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, শেষ 8 সঙ্গী লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়া দৌলতপুরে এক কৃষক আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চাষ পদ্ধতি কোকোপিটের চারা তৈরি করছেন। এতে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় কৃষক। উদ্যোক্তা কৃষকের পরিকল্পনা আগামীতে চারা উৎপাদনের পরিসর আরও বৃদ্ধি করার। এবারে প্রকৃতি সংবাদ। সালের আগস্টে প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ছোট ফেনী নদীতে নির্মিত মুসাফর রেগুলেটর ভেঙে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দেয় দুই পাড়ের বিস্তৃত জনপদ জুড়ে। ভাঙনে বাস্তুহারা হওয়ার পাশাপাশি জমি ও পুকুরে লবণাক্ততায় চরম দুর্ভোগে কোম্পানিগঞ্জ, কবিরহাট ও ফেনীর সোনাগাজী, দাগনভূয়া এলাকার লাখো মানুষ। সংকট সমাধানে দ্রুত স্থায়ী স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের।
এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম নগরের টেরিবাজারে কেবি অর্কিড প্লাজা শপিং মলে আগুন, গুরুতর আহত 3 জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে 2 জনের মৃত্যু। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়িমুখী মানুষের স্রোত, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার 22 ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক। কাতারে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা, আবার হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র উড়িয়ে দিতে ট্রাম্পের হুমকি। পঞ্চগড়ে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগে বিশিষ্টজন সহ সর্বস্তরের প্রশংসা। এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে দিন দিন কমছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।